আমার স্বামী তার প্রেমিকাকে গর্ভবতী করে ফেলেছে, আর আজ তার পুরো পরিবার আমারই ড্রয়িং রুমে বসে আমাকে আমার নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। আমি চিৎকার করিনি, আমি কাঁদিনি, শুধু আলতো করে হাসলাম। একটাই মাত্র বাক্য বললাম, আর দেখলাম মুহূর্তের মধ্যেই 6টি মুখ কিভাবে ফ্যাকাশে হয়ে গেল। সেদিন রোববার ছিল, বিকেল। আরিফ হুট করেই কানিজকে নিয়ে বাড়িতে হাজির হলো। কানিজ হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে আরিফের পাশে এসে দাঁড়ালো। এক হাত পেটের ওপর রাখা, এমন একটা ভাব যেন সে মস্ত বড় কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। তাদের পিছনের সোফায় বসেছিল আরিফের মা, বাবা, ছোট ভাই, বোন আর চাচি। সবাই এমনভাবে সারিবদ্ধ হয়ে বসেছিল যেন আমাকে শাস্তি দেওয়ার জন্য কোনো বিচার সভা বসেছে। আমার শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, মায়া, কানিজ আরিফের সন্তানের মা হতে চলেছে। যে স্ত্রী সন্তান দিতে পারে না তার বোঝা উচিত কখন সরে যেতে হয়। আমার গলার ভিতরটা অপমানে জ্বলে উঠল, কিন্তু আমি চুপ করে রইলাম। আরিফকে দেখে মনে হলো না যে সে বিন্দুমাত্র লজ্জিত। সে তার হাতের ঘড়িটা ঠিক করতে করতে হেলান দিয়ে বসলো, তারপর বলল, বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুড়ি করো না। তুমি বরং কিছুদিনের জন্য তোমার মায়ের ফ্ল্যাটে গিয়ে ওঠো, আমরা এখানে সব সামলে নেব। এখানে? আমার বাড়িতে? এই সেই 3তলা বাড়ি যা আমার মা বিয়ের সময় আমাকে দিয়েছিলেন। এই সেই বাড়ি যেখানে আমি মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরে অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছিলাম। বিয়ের আগে আরিফ ছিল ভীষণ বিনয়ী, ধৈর্যশীল আর নিখুঁত একজন মানুষ। সে মনে রাখতো যে আমি চিনি ছাড়া চা খাই। মন্দিরের বাইরে সে আমার হাত শক্ত করে ধরে রাখত। সে আমার মাকে বলেছিল, খালাম্মা, মায়াকে আমি কখনো একাকিত্ব অনুভব করতে দেব না। বিয়ের দিন সবাই আমাদের আশীর্বাদ করেছিলেন। বিদায়ের সময় ওর মা ডুকরে কেঁদেছিল। ওর বাবা আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আপনার মেয়ে এখন থেকে আমাদেরই মেয়ে। অতিথিদের সামনে মিথ্যেগুলো কি মিষ্টি শোনায়, তাই না? বিয়ের উপহার হিসাবে মা আমাকে ঢাকার এই বাড়িটা দিয়েছিলেন। গহনা নয়, নগদ টাকাও নয়, একটি আস্ত বাড়ি, 3তলা বাড়ি, ধপধপে সাদা মার্বেলের সিঁড়ি, গেটের কাছে একটা ছোট্ট তুলসী গাছ, আর একটা ছাদ যেখানে দাঁড়িয়ে মা বলেছিলেন, জীবন যখন খুব ভারাক্রান্ত মনে হবে তখন এখানে এসে এক কাপ চা খাস। বাড়িটা মা পুরোপুরি আমার নামেই করে দিয়েছিলেন। রেজিস্ট্রি অফিসে আমার হাত ধরে মা ফিস করে বলেছিলেন, মায়া, একটা মেয়ের নিজের নামে এমন কিছু থাকা উচিত যা কেউ একটা মিথ্যে দিয়ে কেড়ে নিতে পারবে না। সেদিন আমি হেসেছিলাম, ভেবেছিলাম মা বোধহয় একটু বেশি নাটকীয় কথা বলছে। আমি তখন জানতাম না মা আসলে সেদিন আমার জীবন বাঁচিয়ে দিয়েছিলেন। বিয়ের পর আমি সেই আদর্শ পুত্রবধূ হলাম যাকে সবাই বাইরে প্রশংসা করে আর ভিতরে ভিতরে ব্যবহার করে। আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতাম, শ্বশুরমশাইয়ের জন্য চা বানাতাম, আরিফের লাঞ্চ বক্স গুছিয়ে দিতাম। এমনকি শাশুড়ি যেদিন আমার মায়ের রান্না, আমার পোশাক বা আমার নীরবতা নিয়ে অপমান করতেন, সেদিনও আমি ওনার পা ছুঁয়ে সালাম করতাম। আমার বেতনের টাকা দিয়ে আমি বিদ্যুতের বিল দিতাম, দেওয়ার সুমনের কোচিংয়ের খরচ চালাতাম, এমনকি আরিফের ব্যবসার লোন শোধ করার জন্য আমি আমার সোনার চুড়িগুলো পর্যন্ত দিয়ে দিয়েছিলাম। আর আজ আমারই ছাদের নিচে তার গর্ভবতী প্রেমিকা বসে আছে, আর তার পরিবার আমাকে একটা সুটকেস নিয়ে বেরিয়ে যেতে বলছে। কানিজ মৃদু হাসলো, পেটে হাত বুলিয়ে বলল, আপু, দয়া করে বোঝার চেষ্টা করুন, একটা বাচ্চা তার বাবার বাড়িতে থাকা প্রয়োজন। তার বাবার বাড়ি? আমি অবশেষে আরিফের দিকে তাকালাম। তুমি কি এটাই চাও? সে বিরক্ত হয়ে নিঃশ্বাস ছাড়লো। হ্যাঁ, সিক্রেট করো না, তুমি এই পরিবারকে কোনো সন্তান দিতে পারোনি, কানিজ পেরেছে। মা ঝটপট সায় দিলেন, সমাজও এটা মেনে নেবে, বংশের প্রদীপের তো দরকার আছে। আমি ওই 6জন মানুষের দিকে তাকালাম, তারপর দেওয়ালে টাঙানো আমাদের বিয়ের ছবির দিকে তাকালাম। ওই ছবিতে আরিফকে একজন নিবেদিত প্রাণ স্বামীর মতন দেখাচ্ছিল, অথচ এখন এই ড্রয়িং রুমে সে বসে আছে সুগন্ধি মাখা এক চোরের মতন। আমি উঠে দাঁড়ালাম, সবাই সতর্ক হয়ে গেল। ভাবলো আমি হয়তো চিৎকার করব, হাতে পায়ে ধরবো, হয়তোবা ভেঙে পড়বো। আমি এর কিছুই করলাম না। আমি ধীর পায়ে পূজার ঘরের পাশের কাঠের ক্যাবিনেটটার কাছে গেলাম, দ্বিতীয় ড্রয়ারটা খুললাম, একটা নীল রঙের ফাইল বের করলাম। আরে ভুরু কুঁচকে তাকালো, ওটা কি? আমি হাসলাম। সেই বাক্যটি যা তোমার প্রেমিকার হাত ধরেই বাড়িতে ঢোকার আগেই শোনা উচিত ছিল। ফাইলটি আমি সেন্টার টেবিলের উপর রাখলাম।
শাশুড়ির চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, জিনিসপত্রগুলো খুব সাবধানে গুছাবেন মা, কারণ সকাল হওয়ার আগেই আপনারা সবাই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। 3 সেকেন্ডের জন্য মনে হলো ঘরের কারোরই দম নেই। এরপর আরিফ ফাইলটা ছুঁড়ে ফেলে দিল। প্রথমে পাতাটা পড়ার সময় তার আঙুলগুলো কাঁপছিল। শ্বশুরমশাই ধপ করে সোফায় বসে পড়লেন। শাশুড়ির মুখ হাঁ হয়ে গেল। কানিজের হাত তার পেট থেকে খসে পড়ল। ঠিক তখন আরিফ বিড়বিড় করে বলল, এটা অসম্ভব। তখন আমার ফোনটা বেজে উঠল। আমার মা ফোন করেছেন। আমি ফোন ধরলাম। আমি কিছু বলার আগেই ওপাশ থেকে মা এমন এক স্বরে কথা বললেন যা আমি আগে কখনো শুনিনি। মায়া, আরিফকে এখনই যেতে দিস না। আরও একটা সত্য আছে, যাও এতদিন তোর কাছে লুকিয়ে রেখেছে। মায়ের কথাগুলো শুনে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। ড্রয়িং রুম তখন শ্মশানের নীরবতা। আরিফের হাতে ধরা সেই নীল ফাইল, যেখানে স্পষ্ট লেখা আছে এই বাড়ির মালিকানা তো দূরের কথা, এই ইটের প্রতিটি কোণা আমার মায়ের দেওয়া। ওদের ধারণা ছিল বিয়ের পরেই বাড়ি যৌথ সম্পত্তি হয়ে গেছে, কিন্তু মা জানতেন কোনো বিষধর সাপ আমি পুষছি। আরিফ ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, মায়া, এসব কি জালিয়াতি? তুমি আমাকে বলেছিলে এই বাড়ি আমাদের দুজনের। আমি শান্ত গলায় বললাম, বলেছিলাম আমাদের সংসার দুজনের, বাড়ি বলিনি আরিফ। বাড়িটা সব সময় আমারই ছিল। আর এখন তোমার চিৎকার থামাও। আমার মা ফোনে কি বলতে চাইছেন সেটা আগে শুনি। আমি লাউড স্পিকার অন করলাম। মায়ের গম্ভীর কণ্ঠস্বর সারা ঘরে ছড়িয়ে পড়ল। আরিফ, তুমি ভেবেছিলে মায়ার সন্তান হচ্ছে না বলে তুমি কানিজকে নিয়ে আসবে আর আমরা মেনে নেব? মায়া, তুই কি জানিস তোর কেন বাচ্চা হচ্ছিল না? বিয়ের 2 বছর পর যখন তোরা ডাক্তারের কাছে গিয়েছিলি, তখন আরিফ তোকে মিথ্যে রিপোর্ট দেখিয়েছিল। সমস্যা ওর ছিল, তোর নয়। ও জানতো সত্যিটা জানাজানি হলে ওর পুরুষত্ব নিয়ে টান পড়বে, তাই ও সব দোষ তোর ঘাড়ে চাপিয়ে তোকে তিলে তিলে শেষ করেছে। কথাটা শোনা মাত্র কানিজ বিদ্যুৎ স্পৃষ্টের মতন আরিফের থেকে 2 হাত দূরে সরে গেল। আরিফের বাবা মা একে অপরের দিকে তাকাতে লাগলেন। আরিফের কপাল বেয়ে ঘাম ঝরছে। সে তোতলাতে তোতলাতে বলল, মা, আপনি এসব কি বলছেন? কানিজ তো প্রেগনেন্ট। যদি আমার সমস্যা হয়ে থাকে তাহলে ও মা হচ্ছে কিভাবে? ওপাশ থেকে মা একটা তাচ্ছিল্যের হাসি আসলেন। সেই উত্তরটা তোমার কানিজই ভালো দিতে পারবে। কানিজ, তোমার কি মনে আছে 3 মাস আগে ল্যাবেডের সেই ক্যাফেটেরিয়ার তুমি কার সাথে দেখা করেছিলে? মায়ার মামাতো ভাই রনি সব দেখেছে, এমনকি তোমাদের সেই বিশেষ মুহূর্তের ছবিগুলোও আমার হাতে। আরিফ, যে সন্তানকে তুমি বংশের প্রদীপ ভাবছ, সেই প্রদীপ অন্য কারোর হাতে জ্বালানো। মুহূর্তের মধ্যেই পাশার দান উল্টে গেল। যে কানিজ একটু আগে মহারানীর মতন পেটে হাত দিয়ে বসেছিল, সে এখন থরথর করে কাঁপছে। আরিফ বাঘের মতন গর্জন করে কানিজের দিকে এগিয়ে গেল। এসব কি শুনছি? এই বাচ্চা আমার না? কানিজ কাঁদতে কাঁদতে শোভার কোণে কুঁকড়ে গেল। শাশুড়ি মা, যিনি একটু আগে আমাকে বাড়ি ছাড়তে বলেছিলেন, তিনি এখন কানিজের চুলের মুঠি ধরলেন। ড্রয়িং রুমে শুরু হলো এক বিভৎস কাদা ছোঁড়াছুড়ি। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলাম। একসময় আমার খুব কষ্ট হতো, আজ শুধু ঘৃণা হচ্ছে। থামো, আমি চিৎকার করে বললাম। সবার নজর আমার দিকে। আমার ড্রয়িং রুমে এই নোংরামি আমি আর বরদাস্ত করব না। আরিফ, তোমার মা একটু আগে বলছিলেন না যে সন্তান দিতে পারে না তার সরে যাওয়া উচিত? এখন তো জানা গেল তুমিই সেই অক্ষম ব্যক্তি। আর কানিজ, সে তো তোমাকে জ্যান্ত ধোকা দিয়েছে। এবার তোমরা সবাই মিলে এই বংশের প্রদীপ নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হও। শ্বশুরমশাই কাঁচুমাচু হয়ে বলেন, মা মায়া, আমাদের একটু সময় দাও। এই রাতে আমরা কোথায় যাব? আমি দরজার দিকে আঙুল করে নির্দেশ দিয়ে বললাম, ঠিক যেখানে আমাকে পাঠাতে চেয়েছিলেন। আরিফের তো অনেক অহংকার ছিল, এখন দেখুক তার এই পরিবারকে রাস্তার মোড়ে দাঁড় করালে সমাজ কতটা হাততালি দেয়। গেট দিয়ে বের হওয়ার সময় তোমাদের ব্যাগগুলো চেক করা হবে। আমার কেনা একটা সুতোও যেন এই বাড়ি থেকে বাইরে না যায়। আরিফ আমার পা ধরতে এলো। মায়া, আমাকে একটা সুযোগ দাও, আমি বুঝতে পারিনি। আমি ওর হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। সুযোগ তো তুমি কানিজকে দিয়েছো আরিফ, এখন ওর বাচ্চার বাবা হওয়ার দায়িত্ব পালন করো। দারোয়ান! 10 মিনিটের মধ্যে আমার সাজানো ড্রয়িংটা খালি হয়ে গেল। ওরা যখন গেট দিয়ে বের হচ্ছিল, পাড়ার মানুষ জানালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল।
ওই 6টি মুখ এখন ফ্যাকাশে নয়, অপমানে কুচকুচে কালো হয়ে গেছে। আমি দরজাটা বন্ধ করে সোফায় বসলাম। খুব একা লাগছে না, বরং মনে হচ্ছে বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো একটা পাথর আজ বুক থেকে নেমে গেছে। হঠাৎ টেবিলের উপর থাকা আরিফের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো, টাকাটা কালকের মধ্যে না দিলে কানিজের আসল রিপোর্ট আরিফকে পাঠিয়ে দেব। আমি হাসলাম, খেলা তো কেবল শুরু হলো। আরিফের ফোনটা হাতে নিয়ে আমি মেসেজটার দিকে তাকিয়ে রইলাম। ব্ল্যাকমেল! তার মানে কানিজের এই নাটক আর প্রতারণার জাল আরও অনেক দূর বিস্তৃত। আমি মেসেজটা নিয়ে নিজের ফোনে ফরওয়ার্ড করে আরিফের ফোনটা ড্রয়ারে রেখে দিলাম। বাইরে তখন ঝুম বৃষ্টি নামছে, পুরো বাড়িটা নিঝুম। কিছুক্ষণ আগে যে ড্রয়িং রুমে 6জন মানুষ আমাকে অপমান করছিল, সেখানে এখন শুধু আমি আর আমার একাকিত্ব। কিন্তু এই একাকিত্ব কোনো দুর্বলতা নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। পরদিন সকালে কলিং বেলের শব্দে আমার ঘুম ভাঙল। দরজা খুলতেই দেখলাম পুলিশের পোশাকে এক ভদ্রলোক, আর তার পিছনে আরিফ ও তার মা দাঁড়িয়ে আছে। আরিফের চোখ মুখ ফোলা, চুল উস্কো খুস্কো, কিন্তু তার চোখে এখন অদ্ভুত এক জেদ। পুলিশ অফিসার বললেন, মিসেস মায়া, আপনার স্বামী অভিযোগ করেছেন আপনি তাকে এবং তার পরিবারকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়েছেন। আইনত আপনি বিয়ের পর এভাবে ওনাদের বের করে দিতে পারেন না। আমি একটুও ঘাবড়ালাম না, শান্তভাবে অফিসারকে ভিতরে আসতে বললাম। ড্রয়িং রুমে বসিয়ে আমি ফাইলটা আবার বের করলাম। অফিসার, এই বাড়িটি আমার মা আমাকে দান করেছেন। এটা কোনো পৈতৃক সম্পত্তি নয় বা বিয়ের পর কেনা যৌথ সম্পত্তিও নয়। আর দ্বিতীয়ত, আমি কাউকে জোর করে বের করে দিইনি। আমার স্বামী অন্য একজন নারীকে গর্ভবতী করে এই বাড়িতে এনে তুলেছিলেন এবং আমাকেই বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছিলেন। সেটার প্রমাণ আমার সিসিটিভি ফুটেজে আছে। অফিসার ফুটেজ দেখার পর আরিফের দিকে কড়া চোখে তাকালেন। আরিফ তোতলাতে শুরু করলো, কিন্তু স্যার, আমি তো ওর স্বামী, আমারও তো এই বাড়িতে অধিকার আছে। আমি মুচকি হাসলাম। অধিকার? আরিফ, যে স্বামী তার স্ত্রীর বন্ধাত্বের মিথ্যে রিপোর্ট বানিয়ে বছরের পর বছর তাকে মানসিক নির্যাতন করে, তার কোনো অধিকার থাকে না। অফিসার, আমার কাছে আরও একটা জিনিস আছে। আমি আমার ফোন থেকে সেই ব্ল্যাকমেলারের মেসেজটা অফিসারকে দেখালাম। বললাম, আরিফ যাকে এই বাড়ির মালকিন করতে চেয়েছিল, সেই কানিজ আসলে কার সাথে কি ডিল করেছে তাই মেসেজেই স্পষ্ট। আমি চাই আপনারা তদন্ত করে দেখুন কানিজের সাথে আরিফের এই সন্তানের সম্পর্কটা আসলে কতটুকু সত্যি। আরিফের মায়ের মুখ নীল হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, বৌমা, তুমি ঘরের কথা পুলিশ পর্যন্ত নিও না, চলো আমরা সবাই মিলে কথা বলি। সব কথা বলা শেষ হয়ে গেছে মা, আমি শক্ত গলায় বললাম। অফিসার, আমি আজই আরিফের বিরুদ্ধে ঘরোয়া সংহিতা এবং প্রতারণার মামলা করতে চাই, আর কানিজকেও আমি ছাড়ব না। পুলিশ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার কথা বলতেই আরিফ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলতে লাগলো, মায়া, আমাকে বাঁচাও, কানিজ আমাকে ফাঁসিয়েছে। ও বলেছিল ওর পেটের বাচ্চাটা আমার, কিন্তু ও তো টাকার জন্য অন্য কারোর সাথে। আমি শুধু দরজাটা বড় করে খুলে দিলাম। পুলিশ আরিফকে নিয়ে নিচে নেমে চলে গেল। পাড়ার লোকজন এবার সরাসরি বারান্দায় এসে ভিড় জমালো। যে সম্মান নিয়ে আরিফ চলতো তা আজ ধুলোয় মিশে গেল। বিকেলে আমি সেই ব্ল্যাকমেল করার নম্বরটিতে ফোন দিলাম। ওপাশ থেকে একটা কর্কশ কণ্ঠে বলল, হ্যালো আরিফ ভাই, টাকা রেডি? আমি শান্ত স্বরে বললাম, আমি আরিফ নই, আমি মায়া। আপনি যে রিপোর্টের কথা বলছেন সেটা নিয়ে আমার বাড়িতে আসুন, আমি আপনাকে ডাবল টাকা দেব, শুধু সত্যিটা আমার চাই। ওপাশ থেকে লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, সন্ধ্যায় আসছি। সন্ধ্যায় যখন লোকটা এলো, আমি একা ছিলাম না, আমার সাথে ছিল আমার আইনজীবী। লোকটা যখন তার ব্যাগ থেকে ফাইল বের করলো, আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। কানিজ শুধু আরিফকে ধোঁকা দেয়নি, সে এক বিশাল আন্তর্জাতিক মানব পাচার চক্রের সাথে জড়িত হওয়ার পরিকল্পনা করছিল, যার প্রথম শিকার হতো আমার এই বাড়ি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম কানিজ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে সেই দম্ভ নেই, আছে এক ভয়ানক ভীতি। সে হাঁপাচ্ছে, আপু, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। কানিজ ধপ করে আমার পায়ের কাছে বসে পড়ল। তার ফ্যাকাশে ঠোঁটগুলো কাঁপছে। ওপাশ থেকে সেই ব্ল্যাকমেলার লোকটা কানিজকে দেখেই এক কুৎসিত হাসি দিল। কী রে কানিজ, বললি না বড় শিকার ধরেছিস, এখন নিজেই দেখি জালের ভিতরে। আমি কানিজকে টেনে তুললাম না, শান্ত গলায় বললাম, কি হয়েছে কানিজ? কাল তো খুব দম্ভ ছিল, আজ এই দশা কেন? কানিজ কাঁদতে কাঁদতে বলল,
আপু, এই লোকগুলো ভয়ঙ্কর। ওরা আমাকে দিয়ে আরিফকে ফাঁসিয়েছে। ওরা জানতো আরিফের নিজের সন্তান হবে না, তাই ওরা আমাকে দিয়ে একটা নাটক সাজিয়েছিল যাতে আরিফকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এই বাড়িটা হাতিয়ে নিয়ে যায়। ওরা আসলে অর্গ্যান পাচারকারী চক্রের অংশ। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। মা ঠিকই বলেছিল, আরও একটা সত্য লুকিয়ে আছে। এই চক্রটা শুধু বাড়ি নয়, আমাকে বা আরিফকেও হয়তো গায়েব করে দেওয়ার শখ কষেছিল। আমি টেবিলের ওপরে রাখা রেকর্ডটা অন করে দিলাম। ওই ব্ল্যাকমেলার লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনারা যা চেয়েছেন তার সব প্রমাণ এখন পুলিশের কাছে যাচ্ছে। কানিজ যদি রাজসাক্ষী হয়, আপনাদের জেল নিশ্চিত। লোকটা হঠাৎ পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। এত সহজ নয় মায়া বিবি, অনেক জেনে ফেলেছো তোমরা। ঠিক সেই মুহূর্তে দরজায় লাথি মেরে ঢুকলো পুলিশ। আসলে আমি আগেই পুলিশকে খবর দিয়ে লুকিয়ে রেখেছিলাম। লোকটাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সে কানিজের দিকে তাকিয়ে এক পিশাচি হাসি দিল। পুলিশ অফিসার আমাকে বললেন, ধন্যবাদ মায়া সাহেবী, এই চক্রটাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। কানিজকেও আমাদের সাথে নিতে হবে, ও এই অপরাধের অন্যতম সহযোগী। কানিজকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন আরিফের মা আর বোন গেটের সামনে এসে দাঁড়িয়েছিল। ওরা কোথাও মাথা গোজার ঠাঁই পায়নি, সারা রাত রেল স্টেশনে কাটিয়েছে। আমার শাশুড়ি আমার সামনে এসে হাত জোর করে দাঁড়ালেন। মায়া, আমাদের মাপ করে দাও, আমরা বুঝতে পারিনি আমরা কত বড় গর্তে পা দিচ্ছিলাম। ওই মেয়েটা আমাদের সবাইকে শেষ করে দিচ্ছিল। আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না মা, আমরা কোথায় যাব? আমি বারান্দা থেকে নিচের দিকে তাকালাম। দেখলাম আরিফও পুলিশের ভ্যান থেকে নামছে। তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার মেরুদণ্ড যেন ভেঙে গেছে। সে আমার দিকে তাকাতে পারছে না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মা, আপনারা যখন কাল আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলেন, তখন কি একবারও ভেবেছিলেন আমি কোথায় যাব? আপনারা আমার রক্ত পানি করা শ্রমে চলা সংসার ভোগ করেছেন, আবার আমাকেই লাথি মেরে বের করতে চেয়েছিলেন। এই বাড়িতে আপনাদের আর কোনো জায়গা নেই। আরিফের বোন চেঁচিয়ে উঠল, ভাবি, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না। ভাইয়া তো ভুল করেছে, মানুষ তো ভুল করেই। আমি হাসলাম। মানুষ ভুল করে, কিন্তু অমানুষেরা বিশ্বাস নিয়ে খেলে। আরিফ আমার শরীর আর মনের ওপর যে অত্যাচার করেছে তা কোনো ভুল নয়, ওটা অপরাধ। আমি ঘরের ভিতর গিয়ে আলমারি থেকে আরিফের সব কাপড় একটা বস্তায় ভরে নিচে ছুঁড়ে দিলাম। আরিফ, এই নাও তোমার অস্তিত্ব। আজ থেকে আমার জীবনে তোমার বা তোমার পরিবারের কোনো স্থান নেই। ডিভোর্স পেপার কাল তোমার হাতে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার গহনা আর ব্যবসার লোনের টাকা যদি আগামী 1 মাসের মধ্যে ফেরত না দাও, তবে জালিয়াতির মামলায় তোমাকে আবার জেলে পাঠাবো। আরিফ মাথা নিচু করে তার কাপড়ের বস্তাটা তুলে নিল। তার মা চিৎকার করে কাঁদতে লাগলেন, কিন্তু পাড়ার আজ কেউ এগিয়ে এলো না। সবাই ছিছি করছিল। ওরা চলে যাওয়ার পর আমি ছাদে গেলাম। মা ঠিকই বলেছিল, জীবন যখন ভারাক্রান্ত মনে হবে তখন এখানে এসে 1 কাপ চা খেতে। আমি আকাশের দিকে তাকালাম। বৃষ্টি থেমে গেছে। মেঘের আড়াল থেকে চাঁদ উঁকি দিচ্ছে। আমার লড়াইটা কঠিন ছিল, কিন্তু আজ আমি বিজয়ী। নিজের বাড়ি, নিজের পরিচয় আর নিজের আত্মসম্মান আজ আমার হাতের মুঠোয়। নিচে থেকে দারোয়ান এসে বলল, আপু, গেটে একজন আপনার সাথে দেখা করতে চাই। বলছে আপনার মামাতো ভাই রনি পাঠিয়েছে। আমি নিচে তাকিয়ে দেখলাম এক সুপুরুষ যুবক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। রনি কি তবে আরও কোনো বড় সত্যি পাঠালো? রনি পাঠিয়েছে শুনে আমি নিচে নেমে এলাম। গেটের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। সে আমার হাতে খামটি দিয়ে বলল, রনি ভাই পাঠিয়েছেন। তিনি বলেছেন আরিফ শুধু সন্তান বা বাড়ির বিষয়ে মিথ্যে বলেনি, সে আপনার মায়ের মৃত্যু নিয়ে যে গল্প শুনিয়েছিল সেখানেও একটা বড় রহস্য আছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। মায়ের মৃত্যু? আমার মা তো মারা গিয়েছিলেন 2 বছর আগে হার্ট অ্যাটাকে। তখন আরিফই ছিল আমার একমাত্র ভরসা। আমি কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভিতরে কিছু পুরনো হাসপাতালের প্রেসক্রিপশন আর একটা ল্যাব রিপোর্ট। রিপোর্টটা আমার মায়ের, তারিখটা আমার মা মারা যাওয়ার ঠিক 3 দিন আগের। রিপোর্টে দেখা যাচ্ছে মায়ের হার্টে কোনো ব্লক ছিল না, অথচ আরিফ আমাকে বলেছিল মা বড় ধরনের হার্ট অ্যাটাক করেছে। খামের ভিতরে একটা ছোট্ট চিরকুট ছিল। মায়া ওই রাতে ইনজেকশনটা হাসপাতালের নার্স দেয়নি, আরিফ নিজে দিয়েছিল। আমার মাথাটা ঘুরে উঠল। তার মানে কি আমার মাকে খুন করা হয়েছে? এই বাড়িটা পাওয়ার জন্য আরিফ এত নিচে নেমেছিল? আমি যুবকটির দিকে তাকিয়ে বললাম, আপনি কে? সে শান্ত গলায় বলল, আমি ওই হাসপাতালের ওয়ার্ড বয় ছিলাম। আরিফ সাহেব আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন, কিন্তু রনি ভাই যখন আমাকে খুঁজে বের করলেন এবং কানিজের চক্রের কথা বললেন,
আমি আর চুপ করে থাকতে পারলাম না। বিবেকের তাড়নায় আজ সব সত্যি বলতে এসেছি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। ফোন করলাম আমাদের ফ্যামিলি লয়ারকে, আর তারপর সোজা থানায় গিয়ে দেখি আরিফ সেখানে আগে থেকেই বসে। কানিজের বয়ানের ভিত্তিতে তাকে আবার ডাকা হয়েছে। আমাকে দেখে আরিফ আবার সেই মায়াবী অভিনয় শুরু করলো। মায়া, দেখো পুলিশ আমাকে আবারও হয়রানি করছে, তুমি একটু বলো না ওদের। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম, তারপর সপাটে এক চড় বসিয়ে দিলাম ওর গালে। আমার মাকে তুই মেরেছিস আরিফ, এই বাড়ির জন্য? আরিফের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে শুরু করলো, মায়া, কি বলছে সব? মা তো অসুস্থ ছিলেন। আমি পুলিশের হাতে খামটা আর ল্যাব রিপোর্টগুলো তুলে দিলাম। পুলিশ অফিসার যখন রিপোর্টগুলো দেখলেন এবং ওয়ার্ড বয়ের জবানবন্দি শুনলেন, তখন তার চোখ মুখ কঠোর হয়ে গেল। আরিফ সাহেব, এবার আপনার নিস্তার নেই। এটা শুধু প্রতারণা নয়, এটা খুনের মামলা। আরিফ তখন মেঝেতে লুটিয়ে পড়ল। সে পাগলের মতন হাসতে হাসতে বলতে লাগলো, হ্যাঁ, আমি করেছি। তোমার মা বড্ড চালাক ছিলেন। তিনি বাড়িটা তোমার নামে করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু লিখে দিয়েছিলেন তুমি মারা গেলে বা ডিভোর্স হলে বাড়িটা চ্যারিটিতে চলে যাবে। আমি ভেবেছিলাম তোমার মাকে সরালে তোমাকে কবজা করা সহজ হবে, কিন্তু তুমি যে এত বিষাক্ত হবে তা তো আমি বুঝিনি। আরিফের এই স্বীকারোক্তি পুরো থানাকে স্তব্ধ করে দিল। আমার ভিতরটা তখন হাহাকার করে উঠল। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন। 3 মাস পর আরিফ আর কানিজ এখন জেলখানায়। আরিফের পরিবার এখন রাস্তার ভিখারি। সমাজ তাদের এমনভাবে বর্জন করেছে যে তারা লোকলজ্জায় শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। আজ আমি সেই 3তলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, হাতে এক কাপ চিনি ছাড়া চা। মা বলেছিলেন জীবন ভারাক্রান্ত মনে হলে এখানে এসে চা খেতে। আজ জীবন ভারাক্রান্ত নয়, আজ জীবন ভারমুক্ত। রনি পাশে এসে দাঁড়ালো, বলল, মায়া আপু, এবার একটু নিজের কথা ভাবো। আমি হাসলাম। নিজের কথাই তো ভাবছি রনি। এই বাড়িটা আমি একটা এতিমখানায় দান করে দিচ্ছি, তবে একতলাটা আমার ছোট্ট ডায়েরির অফিস, যেখানে নির্যাতিত মেয়েরা তাদের গল্প বলবে আর আমি তাদের বিচার পাওয়ার লড়াইয়ে সাহায্য করব। আমি ছাদ থেকে নিচের তুলসী গাছটার দিকে তাকালাম। মনে হলো মা সেখানে দাঁড়িয়ে হাসছেন। তিনি আমাকে যে কবজ দিয়ে গিয়েছিলেন তার নাম আত্মসম্মান, আর সেই বর্ম পরেই আমি আমার জীবনের নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত। সমাপ্ত গল্প অহংকারের পতন, ছোট্ট ডায়েরি 01। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন, এবং আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।